হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার অফ ইউনিট 4, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বলতে অ্যাকচুয়ালি আমরা কি রিপ্রেজেন্ট করছি? যদি ম্যাগনেটিক ফিল্ড উইথ টাইম ভ্যারি করে তাহলে একটা ইএমএফ ইনডিউসড হবে ইন এ কয়েল বা সার্কিট, যেখানে কয়েল বা সার্কিটটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কানেক্টেড। এই ফেনোমেননটাকেই বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তার মানে হোয়েন এভার দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ভ্যারিং উইথ টাইম, an EMF will be induced in the coil or circuit connected with the magnetic field. This phenomenon is known as electromagnetic induction. ম্যাগনেটিক ফিল্ড যখন ভ্যারি করবে তার ভেরিয়াস প্রপার্টিজ ভ্যারি করবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন আলটিমেটলি ইএমএফকে ইনডিউস করবে। তাহলে প্রথম আগে আমরা ডিসকাস করি ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাকচুয়ালি কী। সাপোজ একটা সারফেস এরিয়া আমাকে দেওয়া হয়েছে, আমাকে ক্যালকুলেট করতে বলা হলো ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্যাট সারফেস এরিয়া। তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করব? আমাকে কনসিডার করতে হবে দ্যাট সারফেস উইদিন দ্য গিভেন ম্যাগনেটিক ফিল্ড। তাহলে নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেটা ওই সারফেসের মধ্যে দিয়ে নর্মালি বা পারপেন্ডিকুলারলি পাস করবে, সেই নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স উইল গিভ আস দ্য মেজার অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্যাট গিভেন সারফেস। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স through any surface inside a magnetic field will be the number of magnetic lines of force that will pass through the surface normally or perpendicularly. ম্যাগনেটিক ফ্লাক্সকে ডিনোট করা হয় ফাই সাফিক্স বি দিয়ে। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স কি দাঁড়াবে? ফাই সাফিক্স বি ইজ ইকুয়াল টু বি পারপেন্ডিকুলার ইন্টু এ, দ্যাট ইজ ইকুয়াল টু বি কস থিটা ইন্টু এ, যেটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিনোটেড হচ্ছে। এ হচ্ছে এরিয়া অফ দ্য গিভেন সারফেস। তাহলে বি পারপেন্ডিকুলারের ভ্যালুটাই হচ্ছে বি কস থিটা। তাহলে এখানে এই বি পারপেন্ডিকুলার যার ভ্যালু বি কস থিটা, এটা কি ডিনোট করছে? এটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড টু দ্য সারফেস। কেন নর্মাল কম্পোনেন্ট? বিকজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্যান ক্রিয়েট এনি অ্যাঙ্গেল উইথ দ্য সারফেস, বাট রিমেম্বার we will only consider that component of the magnetic field which is normal to the surface only. এটাকে আমরা একটা ফিগার দিয়ে আরও এক্সপ্লেন করছি। এই ফিগারে একটা সারফেস প্রোভাইডেড রয়েছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস এই সারফেসকে পেনিট্রেট করছে, কাট করছে অ্যাট সার্টেন অ্যাঙ্গেল। আমাকে ক্যালকুলেট করতে হবে টোটাল ফ্লাক্স থ্রু দ্যাট গিভেন সারফেস। এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো লং অ্যারো দিয়ে রিপ্রেজেন্টেড, যেখানে অ্যারোগুলো হচ্ছে প্যারালাল টু ইচ আদার। তার মানে দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মিনস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ সেম এভরিহোয়ার উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে যদি আমাকে ক্যালকুলেট করতে হয় টোটাল ফ্লাক্স থ্রু দ্যাট এন্টায়ার সারফেস, ফার্স্টে আমরা কনসিডার করব ইনফাইনাইটলি স্মল সারফেস এরিয়া, যেটা ব্ল্যাক কালারের একটা পোর্শন দিয়ে মার্ক করা রয়েছে। এই এরিয়াটাকে আমরা মনে করছি ডিএ। এ স্ট্যান্ডস ফর টোটাল এরিয়া। সিন্স দ্যাট ব্ল্যাক পোর্শন ইজ বেসিক্যালি অ্যান ইনফাইনাইটলি স্মল পোর্শন, উই আর কনসিডারিং দিস এরিয়া অ্যাজ ডিএ, দ্যাট ইজ ইনফাইনাইটলি স্মল এরিয়া। নাও টু ক্যালকুলেট ম্যাগনেটিক ফ্লাক্স, রিমেম্বার উই নিড টু কনসিডার এরিয়া অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এরিয়াকে আমি কী করে ভেক্টর কোয়ান্টিটিতে রিপ্রেজেন্ট করব? আমরা একটা এরিয়াকে ড্র করতে পারি আইদার ইন অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানার অর ইন ক্লকওয়াইজ ম্যানার। ইফ উই ড্র দ্য এরিয়া ইন অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানার, দেন দ্য এরিয়া ভেক্টর উইল বি নর্মাল টু দ্য সারফেস অ্যান্ড ইট উইল বি আউটওয়ার্ডলি ডাইরেক্টেড। যদি আমরা সেম সারফেসকে ড্র করি ইন ক্লকওয়াইজ ম্যানার, দ্য এরিয়া ভেক্টর উইল এগেন বি নর্মাল টু দ্য সারফেস বাট ইটস ডাইরেকশন উইল বি ইনওয়ার্ড। তার মানে যখনই আমরা একটা এরিয়াকে ড্র করছি অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানারে, এরিয়া ভেক্টর হবে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এবং সারফেস থেকে বাইরের দিকে। যদি আমরা সেম সারফেসকে ড্র করি ক্লকওয়াইজ রোটেশনে, তাহলে এরিয়া ভেক্টরটা হবে এগেন নর্মাল টু দ্য সারফেস বাট ইট উইল বি ইনওয়ার্ডলি ডাইরেক্টেড, ভিতরের দিকে ডাইরেক্টেড থাকবে। তাহলে আমরা এখানে কি কনসিডার করছি? এখানে আমরা কনসিডার করছি অ্যান ইনফাইনাইটলি স্মল সারফেস এরিয়া ডিএ ভেক্টর ইনসাইড দ্যাট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি।
এখানে এরিয়া ভেক্টরটা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশানে অ্যাক্ট করছে, যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে, যেটা আলটিমেটলি ডিএ ভেক্টরকে ডিনোট করছে। তাহলে এরিয়াকে এখানে ড্র করা হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানারে। তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে বি ভেক্টর একটা সার্টেন অ্যাঙ্গেলে ইনক্লাইন, লেট আস কনসিডার দিস অ্যাঙ্গেল অ্যাজ থিটা। তাহলে আমরা বলতে পারি দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনক্লাইন্ড টু দ্য সারফেস এরিয়া অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল থিটা। তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্যাট ইনফাইনাইটলি স্মল সারফেস এরিয়া? আমরা ম্যাগনেটিক ফিল্ডের একটা কম্পোনেন্ট ক্যালকুলেট করব ইন দ্য ডিরেকশন অফ ডিএ ভেক্টর। কেন? কারণ ডিএ ভেক্টর সারফেসের সাথে নর্মালি অ্যাক্ট করছে, এটা এরিয়া ভেক্টরের কন্ডিশন। তাহলে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্টকে ক্যালকুলেট করতে পারি ইন দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর, দেন দ্যাট কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড শুড অলসো বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এরিয়া। তাহলে আমরা যদি জাস্ট আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, তাহলে বি পারপেন্ডিকুলারটা হচ্ছে বেসিক্যালি বেস অফ দ্যাট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হাইপোটেনিউজের ভ্যালু হচ্ছে বি, তাহলে বি পারপেন্ডিকুলারের ভ্যালু হবে বি কস থিটা। তাহলে পরে এই যে ইনফাইনাইটলি স্মল সারফেস এরিয়াকে আমরা কনসিডার করেছি ডিএ, তার মধ্যে দিয়ে যে ইনফাইনাইটলি স্মল ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে, তার রিপ্রেজেন্টেশনটা কী দাঁড়াবে? রিপ্রেজেন্টেশনটা হবে ডি ফাই বি ইজ ইকুয়াল টু বি কস থিটা মাল্টিপ্লাইড বাই ডিএ। ডিএ হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্যাট এরিয়া, বি কস থিটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্য সারফেস, তার মানে সেই কম্পোনেন্টটা যেটা এরিয়া ভেক্টরের সাথে প্যারালালি অ্যাক্ট করছে। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এদেরকে আমরা রিপ্রেজেন্ট করি ইন টার্মস অফ ডট প্রোডাক্ট। তাহলে ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখছি বি ইন্টু ডিএ ইন্টু কস থিটা, হুইচ ইজ নাথিং বাট দ্য ডট প্রোডাক্ট অফ বি ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর। নাও ইফ উই কনসিডার n cap as a unit vector normal to the surface, then remember the direction of n cap will be the same as that of the area vector. এটা হচ্ছে ইউনিট ভেক্টরের কন্ডিশন। তাহলে আমরা ডিএ ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি ইন টার্মস অফ এ ইউনিট ভেক্টর বাই দ্য ইকুয়েশন ডিএ ভেক্টর ইজ ইকুয়াল টু এন ক্যাপ ডিএ। তাহলে এন ক্যাপ হলো কি? এন ক্যাপ হলো একটা ইউনিট ভেক্টর নর্মাল টু দ্য সারফেস, বি পারপেন্ডিকুলার হলো নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্য সারফেস, যার ভ্যালু হচ্ছে বি কস থিটা। ডিএ ভেক্টর ইজ নাথিং বাট ইকুয়াল টু এন ক্যাপ ডিএ। তাহলে এইখানে আমরা ইকুয়েশন টুতে যে কোয়ান্টিটিটা পাচ্ছি, এটা হচ্ছে ইনফাইনাইটলি স্মল ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্যাট ইনফাইনাইটলি স্মল সারফেস এরিয়া ডিএ। তাহলে হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন অফ টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স ফর দ্য এন্টায়ার সারফেস? যদি আমাকে এন্টায়ার সারফেসের জন্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্সকে ক্যালকুলেট করতে বলা হয়, তখন আমাকে ইকুয়েশন টুকে ইন্টিগ্রেট করতে হবে ওভার দ্য এন্টায়ার সারফেস। তাহলে টোটাল ফ্লাক্স থ্রু দ্য এন্টায়ার সারফেস উইল বি রিপ্রেজেন্টেড বাই ইকুয়েশন নাম্বার 3, phi b is equal to surface integral of d phi b, that is surface integral of b vector dot dA vector, surface integral of b vector dot n cap dA। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। তাহলে আমাকে যদি একটা জেনারেল ফর্মুলা লিখতে বলা হয় যে রাইট দ্য জেনারেল এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি সারফেস এ, তখন তার রিপ্রেজেন্টেশনটা কী হবে? তাহলে ইন জেনারেল magnetic flux through any surface A will be the dot product of magnetic field vector and area vector. So phi b will be b vector dot a vector, that is equal to ba cos theta. তাহলে থিটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর। যদি এরিয়াটা এন টার্নসের কয়েলের জন্য ক্রিয়েটেড হয়, তখন টোটাল ফ্লাক্স থ্রু দ্যাট সারফেস এরিয়া হবে n টাইমস দ্য ইকুয়েশন 4। তার মানে phi b হবে n টাইমস বি ভেক্টর ডট ডিএ ভেক্টর, দ্যাট ইজ এন বি এ কস থিটা। এবার ইকুয়েশন নাম্বার 4কে যদি আমরা ভালো করে অবজার্ভ করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে একটা কস থিটা টার্ম এক্সিস্ট করছে। কস থিটা যখন ম্যাক্সিমাম ভ্যালু প্রোভাইড করবে, ফ্লাক্স হবে ম্যাক্সিমাম। কস থিটা যখন মিনিমাম ভ্যালু প্রোভাইড করবে, ফ্লাক্স হবে মিনিমাম। তাহলে এবার আমাকে কনসিডার করতে হবে কন্ডিশন অফ ম্যাক্সিমাম ফ্লাক্স, কন্ডিশন অফ মিনিমাম ফ্লাক্স। কস 0 ডিগ্রি অ্যাঙ্গেলে +1 দেয়, কস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 0 দেয়। +1 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ কস। তাহলে আমরা কনসিডার করব, এবারে ডিসকাস করব কোন কন্ডিশনে একটা সারফেসের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাক্সিমাম হবে, কোন কন্ডিশনে সারফেসের মধ্যে দিয়ে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে না। তাহলে
আমরা প্রথমে কেস নাম্বার 1কে কনসিডার করছি। ইফ উই রাইট থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি মিনস ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর বোথ আর প্যারালাল টু ইচ আদার। এবার এটাকে যদি আমি একটুখানি ডায়াগ্রাম ওয়াইজ চিন্তা করি, এরিয়া ভেক্টর ইজ অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যদি হয় প্যারালাল টু এরিয়া ভেক্টর, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ইজ অলসো নর্মাল টু দ্য সারফেস এরিয়া। তার মানে হোয়েন এভার the magnetic field is normal to the surface area, B vector and A vector will be parallel to each other. As a result, their internal angle will become 0 degree. If we substitute theta by 0 degree, the equation will be phi b is equal to BA cos 0. Cos 0 is plus 1, that is equal to B into A. This is the maximum value of magnetic flux. তাহলে যখনই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোনো সারফেসকে নর্মালি কাট করবে, সেই কন্ডিশনে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে ওই সারফেসের মধ্যে দিয়ে। এবার এই ইকুয়েশন থেকে আমরা যদি বিকে রিপ্রেজেন্ট করি, তাহলে বি হচ্ছে ফাই বি ডিভাইডেড বাই এ, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। এটাকেই আমরা বলি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের আরেকটা নাম হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অর ম্যাগনেটিক ইন্ডাকশন। দিস ইজ নাথিং বাট ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। এবার আমাদের সেকেন্ড কেস হচ্ছে ইফ উই মেক দ্য অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কস 90 উইল বিকাম 0. থিটা 90 ডিগ্রি মিনস ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। যেহেতু এরিয়া ভেক্টরটা সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে, সেই কারণের জন্য ম্যাগনেটিক ফিল্ড এরিয়ার সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং along the surface or tangential to the surface, that is parallel to the surface. তার মানে কি দাঁড়ালো, whenever the magnetic field is tangential to any surface, that is parallel to any surface, no field lines will pass through the surface. As a result, flux connected with the surface will become 0. তাহলে for theta equals to 90 degree, phi b will be BA cos 90 0. দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে আমরা দুটো কন্ডিশনকে পেলাম, যে কন্ডিশনে থিটা 0 মানে বি ভেক্টর এ ভেক্টর প্যারালাল হলে ম্যাক্সিমাম ফ্লাক্স পাওয়া যাবে, থিটা যদি 90 ডিগ্রি হয় তার মানে বি ভেক্টর এ ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে ফ্লাক্স থ্রু এনি সারফেস উইল বি 0. এবার আমাদের কনসিডার করতে হবে ইউনিটস অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এসআই ইউনিট, সিজিএস ইউনিট। এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ওয়েবার। তাহলে আমাকে ডিফাইন করতে হবে হোয়াট ইজ 1 ওয়েবার। সাপোজ আমাকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করা হয়েছে অফ স্ট্রেংথ 1 টেসলা। আমরা যদি একটা এরিয়া অফ 1 মিটার স্কোয়ারকে কনসিডার করতে পারি নর্মাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্রেংথ 1 টেসলা, দেন দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স দ্যাট উইল পাস থ্রু দ্য সারফেস উইল বি ইকুয়াল টু 1 ওয়েবার। তাহলে 1 টেসলা স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে 1 স্কোয়ার মিটারের একটা এরিয়াকে পারপেন্ডিকুলারলি প্লেস করলে যে অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ওই এরিয়ার মধ্যে দিয়ে পাস করবে সেটাই ইকুয়াল টু 1 ওয়েবার। তাহলে 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 1 টেসলা ইন্টু 1 স্কোয়ার মিটার। সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ম্যাক্সওয়েল। তাহলে আমরা যদি এবার 1 সেন্টিমিটার স্কোয়ারের একটা এরিয়াকে কনসিডার করি উইদিন এ ম্যাগনেটিক ফিল্ড অফ 1 গাউস, যেখানে সারফেসটা হচ্ছে নর্মাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, দেন দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স দ্যাট উইল পাস থ্রু দ্যাট সারফেস উইল বি ইকুয়াল টু 1 ম্যাক্সওয়েল। তাহলে 1 ম্যাক্সওয়েল ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স passing through a surface area of 1 square centimeter which is held normal to a uniform magnetic field of strength 1 Gauss. তাহলে 1 Maxwell is equal to 1 Gauss into 1 centimeter square. Now what is the relation between Weber and Maxwell? আমরা যদি ওয়েবারের কন্ডিশনটা কনসিডার করি, 1 Weber is equal to 1 Tesla into 1 meter square. Now in the previous chapter আমরা দেখেছি 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস অ্যান্ড 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। সো বেসিক্যালি 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিনস 10 টু দি পাওয়ার 8 গাউস ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইজ নাথিং বাট ম্যাক্সওয়েল। সো 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। নাও
হোয়াট উইল বি দ্য ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স? ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স হবে ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই ডাইমেনশন অফ এরিয়া। আমরা জানি ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে m1L0T-2 A-1. Dimension of area is L square. If we multiply these two dimensions, then we will obtain the dimension of magnetic flux, which is nothing but m1L square T-2 A-1. তাহলে আমরা ফ্লাক্সের ম্যাক্সিমাম কন্ডিশন মিনিমাম কন্ডিশনকে ডিফাইন করলাম, এসআই ইউনিট সিজিএস ইউনিটকে ডিফাইন করলাম, তাদের রিলেশনকে ডিফাইন করলাম, ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশনকে ডিফাইন করলাম। এবার একটা টার্ম আমাদের জানতে হবে, পজিটিভ ফ্লাক্স, নেগেটিভ ফ্লাক্স। হোয়াট ইজ পজিটিভ ফ্লাক্স, হোয়াট ইজ নেগেটিভ ফ্লাক্স? যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সারফেসের থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে অপোজিটটাও ট্রু, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্যান পেনিট্রেট দ্য সারফেস ইন দ্য ইনওয়ার্ড ডিরেকশন। তাহলে কোন কন্ডিশনে আমরা ফ্লাক্সকে পজিটিভ কনসিডার করব, কোন কন্ডিশনে আমরা ফ্লাক্সকে নেগেটিভ কনসিডার করব? তাহলে আমরা এখানে এরিয়া ভেক্টরকে একটা রেফারেন্স লাইন হিসাবে ডিনোট করব। এরিয়া ভেক্টর আউটওয়ার্ডলি ডাইরেক্টেড হবে হোয়েন দ্য এরিয়া ইজ ড্রন ইন অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানার। আমরা এই কন্ডিশনটাকে মাথায় রেখে পজিটিভ নেগেটিভ ফ্লাক্সকে ডিফাইন করছি। যদি আমরা দেখি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হচ্ছে নর্মাল টু দ্য সারফেস এরিয়া অ্যান্ড দে আর কামিং আউট অফ দ্য প্লেন, তার মানে এরা যদি পয়েন্টেড হয় আউট অফ দ্য ডিরেকশন আর পয়েন্টস আউট ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড, তাহলে পরে আমরা কি দেখব, ফ্লাক্সটা হবে পজিটিভ। কেন? তার কারণ আমরা যখন এরিয়া ভেক্টরকে অ্যান্টি ক্লকওয়াইজ ড্র করছি, এরিয়া ভেক্টর ইজ নর্মাল টু দ্য সারফেস অ্যান্ড ইট ইজ আউটওয়ার্ডলি ডাইরেক্টেড। যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো পারপেন্ডিকুলারলি সারফেসকে পেনিট্রেট করে আউটওয়ার্ড ডিরেকশানে, তাহলে এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হবে প্যারালাল টু ইচ আদার, দেয়ার ইন্টারনাল অ্যাঙ্গেল উইল বিকাম 0 ডিগ্রি অ্যান্ড দ্য করেসপন্ডিং ম্যাগনেটিক ফ্লাক্স উইল বি 0. But if the magnetic field lines are inwardly directed, then what will happen? If we consider the area vector outwardly directed or magnetic field vector inwardly directed, then these two arrows will be opposite to each other. As a result, their internal angle will become 180 degree. Cos 180 degree is equal to -1. তাহলে এই ফ্লাক্সকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফ্লাক্স। তাহলে আমার রেফারেন্স কন্ডিশন হচ্ছে এরিয়া ভেক্টর ইজ নর্মাল টু দ্য সারফেস অ্যান্ড ইট ইজ ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন। এই রেফারেন্সের রেসপেক্টে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হয় নর্মাল টু দ্য সারফেস অ্যান্ড অলসো ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন, বি ভেক্টর এ ভেক্টর উইল বি প্যারালাল, ফ্লাক্স উইল বি পজিটিভ। যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হয় নর্মাল টু দ্য সারফেস বাট ইনওয়ার্ডলি ডাইরেক্টেড, তখন এরিয়া ভেক্টর আর বি ভেক্টর হবে অপোজিটলি ডাইরেক্টেড, দেয়ার ইন্টারনাল অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি, অ্যাজ এ রেজাল্ট উই উইল গেট দ্য নেগেটিভ ফ্লাক্স। তাহলে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের করেসপন্ডিং টার্মগুলোকে ডিফাইন করলাম। এবারে মাইকেল ফ্যারাডে যখন এক্সপেরিমেন্ট পারফর্ম করেছিলেন, তিনি দেখেছিলেন ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি করানো মানে ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করছে উইথ টাইম। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করা মানেই একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে কয়েল বা সার্কিটে। এই রিলেটেড এক্সপেরিমেন্ট পারফর্ম করার পর যখন মাইকেল ফ্যারাডে এর রেজাল্টগুলোকে অ্যানালাইজ করেছিলেন, তখন ফ্যারাডে দুটো ল প্রপোজ করেছিলেন। তাহলে আমরা নেক্সট যেগুলো ডিসকাস করব সেটা হচ্ছে ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেজ ফার্স্ট ল কী ছিল? ফ্যারাডে অবজার্ভ করেছিলেন যখনই একটা কয়েল বা সার্কিটের সাথে কানেক্টেড ম্যাগনেটিক ফ্লাক্স উইথ টাইম ভ্যারি করে, ইনস্ট্যান্টলি কয়েল বা সার্কিটে একটা ইএমএফ ইনডিউসড হয় এবং এই ইএমএফটা এক্সিস্ট করে টিল দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স অকার্স। তাহলে ফার্স্ট ল স্টেটমেন্টটা কী হচ্ছে? হোয়েন এভার দ্য ম্যাগনেটিক ফ্লাক্স linked with any coil or circuit changes, an EMF is induced in that coil or circuit, and this induced EMF will persist only
অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। যেই মোমেন্টে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটা উইথ টাইম হয়ে যাবে জিরো, ইনস্ট্যান্টলি আমরা দেখব ওই সার্কিট বা কয়েলে ইনডিউসড ইএমএফ এর ভ্যালুটাও হয়ে যাবে জিরো। এবার ফ্যারাডে আরও কি অবজার্ভ করলেন, ম্যাগনেটিক ফ্লাক্স উইথ টাইমের সঙ্গে যত র্যাপিডলি চেঞ্জ করবে তত বেশি ম্যাগনিটিউডের ইএমএফ ইনডিউসড হবে। তখন ভেরিয়াস রেজাল্টকে অ্যানালাইজ করে ফ্যারাডে অবজার্ভ করলেন যে ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এটাই হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল। তাহলে ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইন এ কয়েল অর সার্কিট উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল অর দ্য সার্কিট। যত তাড়াতাড়ি ফ্লাক্স চেঞ্জ করবে তত বেশি ম্যাগনিটিউডের ইএমএফ ইনডিউসড হবে ওই কয়েল বা সার্কিটের মধ্যে। তাহলে ধরা যাক আমার কাছে একটা স্টপ ওয়াচ আছে, আমি দুটো ইনস্ট্যান্টে কোনো কয়েল বা সার্কিটের সঙ্গে কানেক্টেড ফ্লাক্সকে ডিনোট করালাম। সাপোজ T1 ইনস্ট্যান্টে কানেক্টেড ফ্লাক্স 5V1, T2 ইনস্ট্যান্টে কানেক্টেড ফ্লাক্স 5V2। তাহলে আমি যদি বলি ফ্লাক্স ইজ ইনক্রিজিং উইথ টাইম, তাহলে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হবে 5V2 মাইনাস 5V1, টাইম ইন্টারভেল T2 মাইনাস T1। ফর সিম্পলিসিটি লেট আস কনসিডার T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু T। তাহলে টি টাইমে টোটাল চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স 5V2 মাইনাস 5V1। তাহলে ইউনিট টাইমে যে অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে দ্যাট উইল বি দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। সো বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ নাথিং বাট চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট টাইম, দ্যাট ইজ 5V2 minus 5V1 divided by T. Now if we consider the second law, then according to Michael Faraday, the magnitude of the induced EMF is directly proportional to this rate of change of magnetic flux. So we can write mod E proportional to 5V2 minus 5V1 by T, or mod E equals to some proportionality constant into 5V2 minus 5V1 by T. এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকেই আমরা কে দিয়ে ডিনোট করেছি। এখানে একটা কথা মনে রাখতে হবে, কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বাট ইট ইজ টেকেন অ্যাজ ওয়ান ইন অল দ্য মেজারিং সিস্টেমস। তার মানে এসআই সিস্টেমেও কে এর ভ্যালু 1, সিজিএস সিস্টেমেও কে এর ভ্যালু 1। তাহলে আমরা যদি এই ইকুয়েশানে কে ইজ ইকুয়াল টু 1 সাবস্টিটিউট করি তাহলে পরে আমাদের ইকুয়েশানটা ফার্দার সিম্পলিফাইড হবে। তাহলে সিম্পলিফাইড হয়ে আমরা কি পাবো, mod E equals to 5V2 minus 5V1 by T। এবার যদি কয়েল বা সার্কিটে n নাম্বার অফ টার্নস থাকে তাহলে পরে ফ্যারাডের সেকেন্ড লর করেসপন্ডিং কন্ডিশন কি হবে ফর এ কয়েল অর সার্কিট অফ n টার্নস, দ্যাট ইজ mod E equals to number of turns multiplied by rate of change of magnetic flux, that is n into 5V2 minus 5V1 divided by T। এখানে ইকুয়েশন 6 এবং ইকুয়েশন 7 ডিনোট করছে যে চেঞ্জ ইন ফ্লাক্স ইজ লার্জ। যদি চেঞ্জ ইন ফ্লাক্স হয় ইনফাইনাইটলি স্মল তখন আমাদের ইকুয়েশন 6 বা 7কে রিপ্রেজেন্ট করতে হবে ইন টার্মস অফ ক্যালকুলাস। তাহলে ফর ইনফাইনাইটলি স্মল চেঞ্জেস ইকুয়েশন নাম্বার 7 ক্যান বি রিরিটেন অ্যাজ mod E equals to n into d phi b by dt। তাহলে d phi b by dtটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যেখানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের ভ্যালুটা হচ্ছে এক্সট্রিমলি স্মল। তাহলে আমরা ফ্যারাডের সেকেন্ড লকে যখন অ্যানালাইজ করলাম, এক্সপ্লেন করলাম, জানলাম, আমরা দেখলাম আমরা শুধু কনসিডার করেছি ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ। আমরা কিন্তু ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ নিয়ে কোথাও কোনো ডিসকাস করিনি, কারণ ফ্যারাডে ডিরেকশন নিয়ে কোনো এক্সপ্লেনেশন করেননি। ইট ওয়াজ লেন্স হু অ্যাকচুয়ালি গেভ আস দ্য কনসেপশন অফ ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ। তাহলে থার্ড লটাকে আমরা বলবো লেন্সের ল। লেন্সের ল কি হলো? লেন্স বললেন যে ইএমএফটা সার্কিট বা কয়েলে ইনডিউসড হচ্ছে সেই ইএমএফটা এমন ডিরেকশানে ইনডিউসড হবে যাতে যে কারণের জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে সে সেই কারণটাকে অপোজ করতে চাইবে। তাহলে স্টেটমেন্টটা কি হবে? ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ সাচ দ্যাট ইট অলওয়েজ অপোজেস দ্য চেঞ্জ অর দ্য কজ হুইচ ইজ ইনডিউসিং ইট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইএমএফ ইনডিউসড হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স।
চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। চেঞ্জ কিভাবে ম্যাগনেটিক ফ্লাক্সের হতে পারে? আইদার দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান ইনক্রিজ উইথ টাইম অর দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান ডিক্রিজ উইথ টাইম। তাহলে লেন্জেস ল কি ডিফাইন করছে? যে ইনডিউসড ইএমএফের ডিরেকশান এমন হবে যে ইট উইল অলওয়েজ ট্রাই টু অপোজ এনি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে যদি একটা ইএমএফ ইনডিউসড হয় বাই অ্যান ইনক্রিজিং ম্যাগনেটিক ফ্লাক্স, দ্য ইএমএফ উইল অলওয়েজ ট্রাই টু উইকেন দ্য ফ্লাক্স। If the EMF is induced due to a decreasing magnetic flux, it will try to strengthen the original flux. তার মানে যে লজিকে ফ্লাক্সটা চেঞ্জ হবে, ইনডিউসড ইএমএফ সবসময় সেই চেঞ্জটাকে অপোজ করার চেষ্টা করবে। ফ্লাক্স ইনক্রিজ করলে ও ইনক্রিজ হওয়াটাকে আটকাতে চাইবে, ফ্লাক্স ডিক্রিজ করলে ও ডিক্রিজ হওয়াটাকে আটকাতে চাইবে। মানে ফ্লাক্স যদি ইনক্রিজ করে ও ফ্লাক্সকে উইক করার চেষ্টা করবে, ফ্লাক্স যদি ডিক্রিজ করে তাহলে ও ফ্লাক্সকে স্ট্রেংথেন করার চেষ্টা করবে। তাহলে ম্যাথামেটিক্যালি লেন্স ইকুয়েশনটাকে কিভাবে ডিফাইন করলেন? ম্যাথামেটিক্যালি লেন্স বললেন ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ তখন আমরা আর কোনো মডিউলার সাইন ইউজ করব না। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো? ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ফাই বি বাই ডিটি। নাও হোয়াট ইজ দ্য significance of this negative sign? This negative sign indicates that the direction of the induced EMF and the sense of change of magnetic flux are oppositely directed. তার মানে ইএমএফ সবসময়তে এমনভাবে অ্যাক্ট করবে যাতে ও চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করতে পারে। তাহলে রাফলি আমরা বলতে পারি ইনডিউসড ইএমএফ উইল অলওয়েজ অপোজ দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এবার ইএমএফ বেসিক্যালি কি? ইএমএফ ফুল ফর্ম ইলেকট্রোমোটিভ ফোর্স। ইট ইজ বেসিক্যালি এ ওয়ার্ক ডান, তার মানে ইট ইজ নাথিং বাট অ্যান এনার্জি। তাহলে আমরা এখানে এনার্জিকে ইনডিউস করছি ইন এ কয়েল অর সার্কিট। আমরা যদি এনার্জি কনজারভেশন প্রিন্সিপালকে ফলো করি তাহলে আমরা জানি এনার্জিকে আমরা ক্রিয়েটও করতে পারি না, এনার্জিকে আমরা ডিস্ট্রয়ও করতে পারি না। আমরা অনলি এনার্জিকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে এখানে লেন্সেস লকে অবভিয়াসলি এনার্জি কনজারভেশন প্রিন্সিপালকে ফলো করতে হবে। তাহলে নেক্সট পার্টে আমরা কি করব? উই উইল এক্সপ্লেন লেন্সেস ল ফ্রম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। রিমেম্বার, লেন্সেস ল ইজ বেসড আপন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। তার মানে লেন্সেস ল কমপ্লাইজ উইথ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। কীভাবে আমরা এটাকে এক্সপ্লেন করব? আমরা এই ফিগারটাকে কনসিডার করছি। এই ফিগার ওয়াইজ আমরা কি দেখাচ্ছি? একটা বার ম্যাগনেট রয়েছে যার নর্থ পোলটাকে মুভ করা হচ্ছে টুয়ার্ডস দ্য কয়েল। এই মুভমেন্টের জন্য কি হবে? ইএমএফ উইল বি ইনডিউসড ইন দ্য কয়েল হুইচ উইল ড্রাইভ এ কারেন্ট ইন এ পার্টিকুলার ডিরেকশন উইদিন দ্য কয়েল। তার মানে ইনডিউসড ইএমএফ হয়ে সে একটা কারেন্টকে ইনডিউস করে ড্রাইভ করাবে কয়েলের মধ্যে একটা সার্টেন ডিরেকশান। তার মানে আমরা এখানে বলছি একটা ইলেকট্রিক এনার্জি প্রডিউসড হচ্ছে কয়েলে। এবার ইলেকট্রিক এনার্জি প্রডিউসড হওয়া মানে কি? তার মানে ইলেকট্রিক এনার্জি প্রডিউসড হচ্ছে কখন? যদি আমরা কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালকে ফলো করি তাহলে আমরা বলতে পারি এটা বেসিক্যালি ট্রান্সফরমেশন অফ এনার্জি হচ্ছে বলেই পসিবল। তার মানে আমাকে একটা এক্সটার্নাল ওয়ার্ক পারফর্ম করতে হবে যার জন্য আমার এনার্জি লস হবে। আমার লস্ট এনার্জিটাই পজিটিভ সেন্সে সেই সার্কিট বা কয়েলের মধ্যে ট্রান্সফর্মড হবে ইনটু ইলেকট্রিক এনার্জি, যার জন্য ইএমএফ ইনডিউসড হবে এবং ইএমএফটা ড্রাইভ করবে কারেন্টকে একটা পার্টিকুলার ডিরেকশানে। এবার কি অবজারভেশন ছিল? যখন নর্থ পোলটাকে মুভ করানো হচ্ছে টুয়ার্ডস দ্য কয়েল তখন কারেন্ট কয়েলে রোটেট করছে ইন অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানার। কেন? কারণ লেন্স বলেছিলেন ইনডিউসড ইএমএফ সবসময়তে যে কজ ইএমএফকে ইনডিউস করছে সেই কজকে অপোজ করার চেষ্টা করছে। তাহলে এখানে কজটা কি? মোশন অফ দ্য নর্থ পোল। নর্থ পোলটা মুভ করছে টুয়ার্ডস দ্য কয়েল। তাহলে যদি মোশন অফ দ্য নর্থ পোলকে অপোজ করতে হয় তাহলে কয়েলের সারফেসে একটা নর্থ পোল ইনডিউস হওয়াটা মাস্ট। নর্থ পোল ইনডিউস হলে কি হবে? সে একটা রিপালসিভ ফোর্স ওই নর্থ পোলের উপর প্রোভাইড করবে যেটা অ্যাক্ট করবে অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল।
তাহলে আমাদের যদি নর্থ পোলকে মুভ করাতে হয় টুয়ার্ডস দ্য কয়েল, তাহলে আমাকে ওয়ার্ক পারফর্ম করতে হবে এগেনস্ট দিস রিপালসিভ ফোর্স। তাহলে এর জন্য আমার এনার্জি লস হবে। তাহলে পরে এনার্জি লসের জন্য আমার যতটা লস্ট এনার্জি হবে সেটাই কনভার্টেড হবে ইনটু ইএমএফ উইদিন দ্য কয়েল। তাহলে এখানে ইএমএফটা কিভাবে পাওয়া যাচ্ছে? ট্রান্সফরমেশন অফ লস্ট এনার্জি ইনটু পজিটিভ ইলেকট্রিক এনার্জি। তাহলে যখনই আমরা নর্থ পোলটাকে মুভ করাচ্ছি টুয়ার্ডস দ্য কয়েল, ওই কয়েলে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, কারণ ইএমএফ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে কারেন্টকে ড্রাইভ করবে। কয়েলের সারফেসে একটা নর্থ পোল অরিজিনেটেড হবে। নর্থ পোলটা এই নর্থ পোলের টুয়ার্ডস মুভমেন্টকে অপোজ করার চেষ্টা করবে। আমাদেরকে এই রিপালসিভ ফোর্সের এগেনস্টে নর্থ পোলকে মুভ করানোর জন্য ওয়ার্ক পারফর্ম করতে হবে এগেনস্ট দ্য রিপালসিভ ফোর্স। অ্যাজ এ রেজাল্ট we will lose energy, and that lost energy will be converted into electric energy within the coil. As a result, EMF will be induced and it will continuously drive the current. যদি এর অপোজিটটা হয়, যদি আমরা নর্থ পোলকে মুভ করাই অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, তখন আমরা কি দেখব? কারেন্ট কয়েলের মধ্যে ইনডিউসড হবে ইন ক্লকওয়াইজ ম্যানার। কেন? নর্থ পোলটাকে যদি আমি কয়েলের থেকে অ্যাওয়ে মুভমেন্ট করাই, তখন অ্যাওয়ে মুভমেন্টটাকে অপোজ করতে হবে। অ্যাওয়ে মুভমেন্টকে অপোজ করার জন্য ফোর্সকে অ্যাট্রাকটিভ হতে হবে ইন নেচার। তাহলে অ্যাট্রাকটিভ ফোর্সের এগেনস্টে আমাকে তখন ওয়ার্ক পারফর্ম করতে হবে। তার জন্য আবার আমার এনার্জি লস হবে এবং সেই লস্ট এনার্জিটাই কনভার্টেড হবে ইনটু ইলেকট্রিক এনার্জি, যেটাই ইএমএফকে ইনডিউস করবে কয়েলে। তাহলে আমরা নর্থ পোলকে কয়েলের দিকে মুভ করাই বা অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল মুভ করাই, ইন বোথ দ্য কেসেস উই হ্যাভ টু পারফর্ম সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক এগেনস্ট সাম ফোর্স। হোয়েন দ্য নর্থ পোল ইজ মুভিং টুয়ার্ডস দ্য কয়েল, উই নিড টু ডু a work against the repulsive force. When the north pole will be moving away from the coil, we have to perform work against the attractive force. In both the cases, there will be loss of energy. As a result, an electric energy will be induced in the coil. That electric energy will induce the EMF and it will drive the current. তাহলে বেসিক্যালি লেন্জেস ল এনার্জি কনজারভেশন প্রিন্সিপালের উপর বেস করে দাঁড়িয়ে। তাহলে যখনই আমরা কোনো ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করাতে চাইব, আমাদের সব সময়তেই একটা অপোজিং ফোর্সের এগেনস্টে ওয়ার্ক পারফর্ম করতে হবে। এর জন্যই পজিটিভ সেন্সে ইলেকট্রিক এনার্জি ইনডিউস হবে কয়েল বা সার্কিটে, যেটাই আলটিমেটলি কারেন্টকে ড্রাইভ করবে ওই কয়েল বা সার্কিটের মধ্যে। এটাই হলো এক্সপ্লেনেশন অফ লেন্জেস ল ফ্রম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এবারে আমরা এই অবধি যা দেখলাম, সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি করাচ্ছি উইথ টাইম। ম্যাগনেটিক ফিল্ড উইথ টাইম যদি ভ্যারি না করে, তাহলে কি ইনডিউসড ইএমএফ পাওয়া পসিবল? হ্যাঁ, পসিবল। যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা কন্ডাক্টরকে মুভ করাই উইথ সাম সার্টেন ভেলোসিটি, তাহলে আমরা দেখব কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে। এখানে ইএমএফটা ইনডিউসড হবে ডিউ টু দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর। দ্যাট ইজ ওয়াই উই উইল টার্ম দিস অ্যাজ দ্য মোশনাল ইএমএফ অর মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। কীরকম কন্ডিশনটা দাঁড়াবে আমরা এই ফিগারটাকে কনসিডার করছি। এখানে একটা প্লেন দেওয়া রয়েছে, এই প্লেনের সাথে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নর্মালি অ্যাক্ট করছে, যেখানে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনটু দ্য প্লেন, যেটা ক্রস দিয়ে ডিনোটেড। একটা এবি রডকে প্লেস করা হয়েছে অন দ্যাট সারফেস। দ্যাট মিন্স দ্য রড ইজ প্লেসড নর্মাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। রডটাকে মুভ করানো হচ্ছে অন দ্য প্লেন। সিন্স দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ নর্মাল টু দ্য সারফেস এরিয়া, so the movement of the rod is basically perpendicular to the magnetic field. তাহলে আমরা প্রথমে কি করি, একটা এবি রডকে কনসিডার করছি যার লেন্থ এল। আমরা এই এবি রডকে উইথ সাম ভেলোসিটি ভি টুয়ার্ডস রাইট মুভ করাচ্ছি অন দ্য সারফেস। ম্যাগনেটিক ফিল্ড আমি এখনই কি বললাম, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে অ্যাজ এ রেজাল্ট দ্য কন্ডাক্টর ইজ মুভিং নর্মাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এর জন্য কি হবে, লেট আস কনসিডার এ পজিটিভ চার্জ উইদিন দ্যাট রড। রড যেখানে মুভ করছে উইথ সাম ভেলোসিটি ভি,
that positive charge q will also move with the same velocity v. এবার আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে পড়েছিলাম লোরেন্স ম্যাগনেটিক ফোর্স। সেখানে আমরা দেখেছিলাম একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি একটা চার্জ একটা সার্টেন অ্যাঙ্গেলে মুভ করে তাহলে একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করে অন দ্যাট চার্জ। তাহলে ইন দিস কেস অলসো এ সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফোর্স উইল অ্যাক্ট অন দ্যাট পজিটিভ চার্জ। এখানে যেহেতু রডটা মুভ করছে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, সো দ্য চার্জ অর দ্য পজিটিভ চার্জ কিউ is also moving normal to the magnetic field. Now what was the expression of Lorentz magnetic force? It was QVB sin theta. So basically the magnetic force FB will be QVB sin 90. Sin 90 means +1. So basically the charge within the rod will experience the Lorentz magnetic force where the magnetic force is QVB. কেন আমরা এখানে 90 ডিগ্রি পুট করলাম? বিকজ the rod is moving normal to the magnetic field, so also the charge. Now if we apply Fleming's left hand rule, then we will find that this positive charge will be deflected in the upward direction of the rod. তার মানে আমরা যদি এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে ডিফাইন করি তাহলে আমরা দেখব এই ম্যাগনেটিক ফিল্ডের এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা হচ্ছে রডের এ এন্ডের দিকে। তার মানে বি টু এ এই ডিরেকশানে ম্যাগনেটিক ফোর্সটা অ্যাক্ট করছে ওই চার্জের উপর, তাহলে চার্জটা ডিফ্লেক্টেড হবে টুয়ার্ডস এ। তার মানে রডের মধ্যে যত পজিটিভ চার্জ আছে সব পজিটিভ চার্জ সেম ডিরেকশানে ডিফ্লেক্টেড হবে। তাহলে নেগেটিভ চার্জ এর ঠিক অপোজিট ফেনোমেনন এক্সিকিউট করবে, তাহলে নেগেটিভ চার্জগুলো ডিফ্লেক্টেড হবে টুয়ার্ডস দ্য বি এন্ড। তার মানে দ্য লরেন্স ম্যাগনেটিক ফোর্স উইল বেসিক্যালি কজ the free charges within the rod to move towards two end. পজিটিভ চার্জগুলো ডিফ্লেক্টেড হচ্ছে টুয়ার্ডস এ, নেগেটিভ চার্জগুলো ডিফ্লেক্টেড হবে টুয়ার্ডস বি। সো দেয়ার উইল বি অ্যাকুমুলেশন অফ পজিটিভ চার্জ অ্যাট এন্ড এ অ্যান্ড অ্যাকুমুলেশন অফ নেগেটিভ চার্জেস টুয়ার্ডস এন্ড বি। তাহলে আপার এন্ড হবে পজিটিভলি চার্জড, লোয়ার এন্ড হবে নেগেটিভলি চার্জ। সো দেয়ার উইল বি অ্যান ইলেকট্রিক ফিল্ড within the rod and the direction of the electric field will be from end A to end B. তাহলে রডটার মধ্যে চার্জের এই সেপারেশনের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করছে, যে ইলেকট্রিক ফিল্ডটা ডাইরেক্টেড থাকছে রডের এ এন্ড থেকে বি এন্ডের দিকে। তাহলে যেই মোমেন্টে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটেড হবে, ইলেকট্রিক ফিল্ড চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স প্রোভাইড করবে। পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড ফোর্স প্রোভাইড করবে অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ এন্ড। তাহলে যে পজিটিভ চার্জটা আলটিমেটলি ডিফ্লেক্টেড হচ্ছিল টুয়ার্ডস এ এন্ড, সেই পজিটিভ চার্জটা এবারে একটা ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফোর্সকে এক্সপিরিয়েন্স করবে। সেই ফোর্সের ভ্যালু কত আমরা জানি, ইলেকট্রিক ফোর্স ইজ নাথিং বাট কিউ ইন্টু ই। এখানে ইলেকট্রিক ফিল্ডটা রডের ভিতর এর এন্ড থেকে বি এন্ডের দিকে ডাইরেক্টেড, তাহলে পরে ইলেকট্রিক ফোর্সের ডিরেকশান হবে এ টু বি, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশান বি টু এ। তাহলে এই দুটো ফোর্স হচ্ছে অপোজিটলি ডাইরেক্টেড। এবারে আমরা এই চার্জ সেপারেশনের পর একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশানে রিচ করব। ইকুইলিব্রিয়াম কন্ডিশান মানে কি, যেখানে চার্জের অ্যাকুমুলেশান একটা এনাফ স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করবে উইদিন দ্য রড, যেখানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড যে দুটো ফোর্স প্রোভাইড করবে ওই রডের ভিতরে চার্জের উপরে, সেই দুটো ফোর্স হবে ইকুয়াল ইন ম্যাগনিটিউড। তার মানে কি, চার্জটা প্রথমে ম্যাগনেটিক ফোর্সের জন্য ডিফ্লেক্টেড হচ্ছে পজিটিভ চার্জ এ এন্ডের দিকে, নেগেটিভ চার্জ বি এন্ডের দিকে। এর জন্য রডের ভিতর একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করছে, এই ইলেকট্রিক ফিল্ডটা ডাইরেক্টেড হচ্ছে ফ্রম এ টু বি। তাহলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জের উপর ডাউনওয়ার্ড ডিরেকশানে এ টু বি ইলেকট্রিক ফোর্স প্রোভাইড করছে, ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করছিল ফোর্স ফ্রম বি টু এ, ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করছে ফ্রম এ টু বি। এবার অ্যাকুমুলেশন অফ চার্জ কন্টিনিউ হতে হতে একটা কন্ডিশান আসবে, হোয়েন the electric field inside the rod will become large enough, so as a result
the downward electric field will be exactly equal and opposite to that of the magnetic force provided by the magnetic field. তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? আপওয়ার্ড ম্যাগনেটিক ফোর্স ইজ ক্যান্সেলড বাই ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফোর্স, এফই ইজ ইকুয়াল টু এফবি। এফই মানে কিউ টাইমস ই, এফবি মানে কিউ ভিবি। বোথ সাইড থেকে কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়েশান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু ভি ইন্টু বি। এই কন্ডিশনটা অ্যারাইভ করা মানে দেয়ার উইল বি নো ফার্দার সেপারেশন অফ চার্জেস, সো চার্জেস উইল বি ইন ইকুইলিব্রিয়াম। কিন্তু আমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে ইএমএফ ইনডিউসড ডিউ টু দ্য মোশন অফ দ্য রড। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রড। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এন্ড এ অ্যান্ড এন্ড বি কী হবে? VAB equals to electric field multiplied by the separation between the two ends, that is length of the rod. তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো V ইন্টু B ইন্টু L। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আলটিমেটলি একটা কোনো সার্কিট যদি এক্সিস্ট করে তার মধ্যে একটা কারেন্টকে ড্রাইভ করাবে। তাহলে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেটেড হলো অ্যাট দ্য টু এন্ডস অফ দ্য রড due to the motion of the rod within a uniform magnetic field। এই জন্য আমরা এই ইনডিউসড ইএমএফকে বলছি মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে বেসিক লজিকটা কি দাঁড়ালো? কন্ডাক্টরটা মুভ করছে উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি, তাহলে কন্ডাক্টরের ভিতরে চার্জগুলো মুভ করছে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। অ্যাজ এ রেজাল্ট লোরেন্স ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করবে অন দ্য ফ্রি চার্জেস উইদিন দ্য রড। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ওয়াইজ আমরা দেখলাম পজিটিভ চার্জগুলো ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে টুয়ার্ডস এন্ড এ, নেগেটিভ চার্জগুলো ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে টুয়ার্ডস এন্ড বি। চার্জের সেপারেশান হবে, এ এন্ডে অ্যাকুমুলেটেড হবে পজিটিভ চার্জ, বি এন্ডে অ্যাকুমুলেটেড হবে নেগেটিভ চার্জ। তার জন্য রডের ভিতর একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করবে। চার্জ সেপারেট হতে হতে এমন একটা কন্ডিশন রিচ করব যেখানে ইনসাইডের ইলেকট্রিক ফিল্ডটা এতটাই স্ট্রং হবে যে সে চার্জের উপর যে ইলেকট্রিক ফোর্স দেবে সেটা হবে ম্যাগনেটিক ফোর্সের এক্স্যাক্টলি ইকুয়াল এবং অপোজিটলি ডাইরেক্টেড। তখন ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স ক্যান্সেল হয়ে যাবে, চার্জের ফার্দার কোনো সেপারেশন হবে না, চার্জ তখন যাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশানে। এই কন্ডিশানে যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে অ্যাক্রস দ্য টু এন্ডস অফ দ্য রড, সেটাই রিপ্রেজেন্টেড হচ্ছে বাই ইকুয়েশন নাম্বার 10, হুইচ ইজ ইকুয়াল টু ভি ইন্টু বি ইন্টু এল। তাহলে পরে এটাকেই আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস অফ দ্য রড, যেটাই আলটিমেটলি হচ্ছে মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। এরপরে আমরা তাহলে কি দেখলাম? ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করুক বা ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি না করুক, বোথ কেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইএমএফ ইনডিউস হচ্ছে। একবার ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করলে আমরা দেখতে পাবো এরিয়া চেঞ্জ না করলেও আমরা দেখতে পাচ্ছি ইএমএফ ইনডিউস হচ্ছে। আবার যদি আমরা কোনো কন্ডাক্টরকে ফিল্ডের মধ্যে মুভ করাই তাহলে পরেও আমরা দেখতে পাচ্ছি যে ওই ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট থাকলেও জাস্ট মোশন অফ দ্য কন্ডাক্টরের জন্য কন্ডাক্টরের ভিতরে একটা ইএমএফ ইনডিউসড, যেটাকে আমরা বলছি মোশনাল ইএমএফ। এবারে আমরা একটা টার্ম ল পড়ব যেটাকে আমরা বলছি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাকচুয়ালি কি ডিনোট করবে? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ডিনোট করবে ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট। আমরা যে এতক্ষণ ধরে ইনডিউসড ইএমএফ পড়লাম যেটা একটা সার্কিটে কারেন্টকে ড্রাইভ করবে, এই ইনডিউসড কারেন্টের ডিরেকশান আমরা কি করে ডিনোট করব? ইনডিউসড কারেন্টের ডিরেকশান ডিনোটেড হবে বাই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তাহলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাকচুয়ালি কী করবে? ডিরেকশান অফ দ্য ইনডিউসড ইএমএফ হুইচ উইল বি সেট আপ ইনসাইড এ কন্ডাক্টর where the conductor is moving inside a magnetic field and perpendicular to the magnetic field। কিভাবে আমরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলকে এক্সপ্লেন করব? আমরা এই ফিগারটাকে কনসিডার করছি। থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, এই তিনটে ফিঙ্গারকে আমরা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার কন্ডিশানে এইভাবে প্লেস করি তাহলে পরে আমরা যদি বলি যে থাম্ব রিপ্রেজেন্ট করছে মোশন অফ দ্য কন্ডাক্টর,
ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার রিপ্রেজেন্ট করছে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে পরে সেন্ট্রাল ফিঙ্গার বা মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করবে ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট ইন দ্যাট মুভিং কন্ডাক্টর। তার মানে কি, ইফ উই স্ট্রেচ দ্য থাম, forefinger and middle finger of our right hand in mutually perpendicular directions, and if the forefinger or index finger points in the direction of magnetic field, thumb in the direction of motion of the conductor, then the middle finger will point out in the direction of current induced in the conductor. This is Fleming's right hand rule. এইবারে আমরা একটু অন্য টার্মের দিকে যাব। কোন টার্মের দিকে যাব? সেলফ ইন্ডাকশান, সেলফ ইন্ডাকটেন্স। আমরা অলরেডি লেন্জেস ল পড়ে এলাম, সেখানে আমরা দেখলাম ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় উইথ টাইম, তাহলে পরেই আমরা দেখতে পাচ্ছি ইএমএফ ইনডিউসড হচ্ছে উইদিন দ্য কয়েল। তাহলে পরে এখানে আমরা যদি কয়েলের মধ্যে কারেন্টকে চেঞ্জ করতে পারি উইথ টাইম, আমরা কি দেখতে পাবো? কয়েলের ভিতর একটা ইএমএফ ইনডিউস হবে, যেখানে এই ইনডিউসড ইএমএফ কয়েলের মধ্যে কারেন্টের চেঞ্জকে অপোজ করার চেষ্টা করবে। এই ফেনোমেননটাকেই আমরা বলবো সেলফ ইন্ডাকশান। তাহলে সেলফ ইন্ডাকশান হচ্ছে দ্য ফেনোমেনন ডিউ টু হুইচ অ্যান অপোজিং ইনডিউসড ইএমএফ উইল বি ডেভেলপড ইন এ কয়েল অ্যাজ এ রেজাল্ট অফ চেঞ্জ ইন কারেন্ট থ্রু দ্যাট কয়েল ইজ নোন অ্যাজ সেলফ ইন্ডাকশান। তাহলে সেলফ ইন্ডাকশানের জন্য কারেন্টের চেঞ্জ অপোজড হবে। কারেন্টের চেঞ্জ ইনক্রিজ করতে পারে, কারেন্ট ডিক্রিজও করতে পারে। তার মানে সেলফ ইন্ডাকশান ক্যান অপোজ বোথ দ্য গ্রোথ অ্যান্ড ডিকে অফ দ্য কারেন্ট। তাহলে আমরা যদি এই ফিগারটাকে কনসিডার করি, এখানে একটা ইন্ডাক্টার রয়েছে, ইন্ডাক্টারটা একটা রিওস্ট্যাট দিয়ে একটা সোর্সের সাথে কানেক্টেড। আমরা যদি কারেন্টকে ইনক্রিজ করাই উইথ দ্য কয়েল, আমরা দেখব ইএমএফ এগেনস্ট দ্য ফ্লো অফ কারেন্ট মুভ করছে। তার মানে ইএমএফটা ইনডিউসড হবে এগেনস্ট দ্য ডিরেকশন অফ কারেন্ট টু অপোজ দ্য গ্রোথ অফ কারেন্ট। যদি আমরা কারেন্টকে ডিক্রিজ করাই, তখন ইএমএফটা ইনডিউসড হবে ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট টু অপোজ দ্য ডিকে অফ কারেন্ট। তাহলে এই টোটাল ফেনোমেননটা কিভাবে হচ্ছে? কয়েলের মধ্যে কারেন্টের চেঞ্জের জন্য নিজে থেকেই হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি সেলফ ইন্ডাকশান। তাহলে সেলফ ইন্ডাকশান থেকে আমাদের এবার একটা টার্মকে ডিডিউস করতে হবে, যেটাকে আমরা বলছি সেলফ ইন্ডাকটেন্স। সায়েন্টিস্টরা কি অবজার্ভ করলেন? সায়েন্টিস্টরা অবজার্ভ করলেন যে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল অ্যাট এনি ইনস্ট্যান্ট টি is directly proportional to the current flowing through the coil at the same instant. যে ইনস্ট্যান্টে আমি কয়েলে ফ্লাক্সটা ক্যালকুলেট করছি, সেই ইনস্ট্যান্টে কারেন্টের সঙ্গে ও হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সাপোজ কয়েলে এন নাম্বার অফ টার্নস রয়েছে, পার টার্নে ফ্লাক্স যদি 5e হয়, তাহলে টোটাল ফ্লাক্স হবে n5e। n5e তাহলে কী দাঁড়াবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তাহলে আই ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। কোন ইনস্ট্যান্টে কারেন্ট? যে ইনস্ট্যান্টে আমরা কয়েলের মধ্যে ফ্লাক্সকে মেজার করছি, ক্যালকুলেট করছি, কারেন্টটা সেম ইনস্ট্যান্টে। n5e ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তাহলে ইফ উই রিপ্লেস দ্য প্রপোর্শনালিটি সাইন বাই অ্যান ইকুয়াল সাইন, দেয়ার উইল বি এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আমরা এখানে কনস্ট্যান্টটাকে এল দিয়ে ডিনোট করছি। তাহলে n5e ইজ ইকুয়াল টু এল ইন্টু আই। সো বেসিক্যালি এল ইজ ইকুয়াল টু n5e ডিভাইডেড বাই আই। তাহলে এল অ্যাকচুয়ালি কি? এল ইজ নাথিং বাট এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। Name of this proportionality constant is either self-inductance or coefficient of self-induction. Remember, the value of this constant depends on the number of turns in the coil, area of cross-section of the coil, and nature of the material on which the coil is wound. তার মানে কয়েলটাকে যার উপর আমরা পেঁচাবো, সেই মেটেরিয়ালটার নেচারের উপর ডিপেন্ড করবে এলের ভ্যালু। তাহলে পরে এই যে ইকুয়েশান আমরা পেলাম 11, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেলফ ইন্ডাকটেন্স ইজ ইকুয়াল টু টোটাল ফ্লাক্স ডিভাইডেড বাই কারেন্ট। এই কন্ডিশান থেকে আমরা এলকে ডিফাইন করতে পারব। আমরা কি বলতে পারি?
আমরা যদি কন্ডিশন অ্যাপ্লাই করি, ইফ আই ইকুয়ালস টু 1 দেন এন ফাই বি ইজ ইকুয়াল টু এল, তার মানে আই ওয়ান মিনস ইউনিট কারেন্ট। তাহলে যখন কয়েলের মধ্যে দিয়ে ইউনিট কারেন্ট ফ্লো করবে, যে অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ওই কয়েলের সাথে লিঙ্কড আপ থাকবে, তার নিউমেরিক্যাল ভ্যালুই হচ্ছে কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুর সাথে সমান। তার মানে সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল হোয়েন এ ইউনিট কারেন্ট পাসেস থ্রু দ্য কয়েল। এবার যদি আমরা এই ফ্লাক্সকে উইথ টাইম চেঞ্জ করাই, তাহলে অ্যাকর্ডিং টু লেন্স অ্যান্ড ইএমএফ উইল বি ইনডিউসড ইন দ্য কয়েল। তাহলে আমরা এবারে কনসিডার করব যে ফ্লাক্স উইথ টাইম ভ্যারি করছে, তাহলে অ্যাজ এ রেজাল্ট যে ইএমএফটা ইনডিউসড হবে তার এক্সপ্রেশনটা কি দাঁড়াবে। তাহলে পরে আমরা কি করছি, ফ্লাক্সকে টাইমের সঙ্গে ভ্যারি করাবো। তার মানে আমরা যে ইকুয়েশান পেয়েছিলাম এন ফাই বি ইজ ইকুয়াল টু এল আই, এর বোথ সাইডকে আমরা টাইমের সঙ্গে ডিফারেন্সিয়েট করব। তাহলে ইকুয়েশানটা কি দাঁড়াবে, ডি বাই ডিটি অফ এন ফাই বি ইজ ইকুয়াল টু এল আই or n d phi by dt is equal to L into di by dt। n d phi b by dt এটা হচ্ছে টোটাল ফ্লাক্স তার চেঞ্জ, বেসিক্যালি এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থ্রু দ্যাট এন টার্ন কয়েল, L di by dt। এবার যদি আমরা লেন্সেস লকে দেখি, দেন ইএমএফ ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ইন্টু ডি ফাই বি বাই ডিটি। আমরা এই ইকুয়েশানটাকে যদি ইকুয়েশান 12-এ সাবস্টিটিউট করি, তাহলে আমরা বলতে পারি ই ইজ ইকুয়াল টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে ইকুয়েশান 13-এর এই নেগেটিভ সাইন কি ডিনোট করছে, ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ ইন দ্য কয়েল ইজ এগেনস্ট দ্য চেঞ্জ অফ কারেন্ট থ্রু দ্য কয়েল। তার মানে আমরা যদি ম্যাথামেটিক্যালি দেখি, তাহলে ইএমএফ or magnitude of induced EMF is equal to self inductance multiplied by rate of change of current through the coil। তাহলে এখানে নেগেটিভ সাইনটা ডিনোট করছে যে ইএমএফ এর ডিরেকশন হচ্ছে কারেন্ট যে সেন্সে চেঞ্জ হচ্ছে তার সঙ্গে অপোজিট। যদি আমরা এই ইকুয়েশানে ডিআই বাই ডিটি ইকুয়ালস টু 1 সাবস্টিটিউট করি, তাহলে ইকুয়েশান দাঁড়াচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস এল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে ডিফাইন করতে চাইছি সেলফ ইন্ডাকটেন্স ইন টার্মস অফ ইএমএফ। তাহলে আমাদের এখানে জাস্ট কনসিডার করতে হবে ম্যাগনিটিউড অফ ইএমএফ। তাহলে এল ইজ বেসিক্যালি মডিউলাস অফ ই। ডিআই বাই ডিটি ইকুয়ালস টু 1 মিনস রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন দ্য কয়েল ইজ ইকুয়াল টু 1। তার মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন দ্য কয়েল ইজ ইউনিট, তার জন্য একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। তাহলে সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল হবে ইকুয়াল টু দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ইনডিউসড ইএমএফ। তাহলে আমরা কি বলতে পারি, সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ইনডিউসড ইএমএফ অফ দ্য কয়েল হোয়েন দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন দ্য কয়েল ইজ ইউনিটি। তাহলে এখানে একটা কথা, এটা কিন্তু সবাই ভালো করে মনে রাখবে, ইকুয়েশান 13-এর যে নেগেটিভ সাইনটা রয়েছে, তাহলে এই নেগেটিভ সাইনটা কিন্তু লেন্সেস ল থেকেই আসছে। ই ইকুয়ালস টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। ই হচ্ছে অপোজিং ইএমএফ, এখানে ইএমএফ ক্রিয়েটেড হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ অফ কারেন্ট। তার মানে ইএমএফ চেষ্টা করবে কারেন্টের এই চেঞ্জটাকে অপোজ করতে। তার মানে এই নেগেটিভ সাইনটা ডিনোট করছে ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ ইজ অলওয়েজ এগেনস্ট দ্য সেন্স অফ চেঞ্জ অফ কারেন্ট ইন দ্য কয়েল। এবারে আমরা ইউনিট আর ডাইমেনশন সেলফ ইন্ডাকটেন্সের ডিফাইন করব। আমরা যদি ইউনিটকে ডিফাইন করতে চাই, এসআই ইউনিট অফ সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে হেনরি। আমরা দুটো ইকুয়েশান পেয়েছি, এন ফাই বি ইজ ইকুয়াল টু এল আই, আর একটা ইকুয়েশান পেয়েছি ই ইকুয়ালস টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। দুটো ইকুয়েশান থেকেই আমরা হেনরিকে ডিফাইন করতে পারি। আমরা যদি প্রথমে করি এন ফাই বি ইজ ইকুয়াল টু এল আই, আমরা কনসিডার করলাম আই অ্যাজ 1 অ্যাম্পিয়ার, এন ফাই বি অ্যাজ 1 ওয়েবার। দেন ফ্রম দ্য ইকুয়েশান এন ফাই বি ইজ ইকুয়াল টু এল আই উই উইল গেট এল ইকুয়ালস টু 1 হেনরি। তার মানে কি, 1 অ্যাম্পিয়ার কারেন্ট কোনো কয়েলে ফ্লো করার জন্য যদি 1 ওয়েবার অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড আপ হয় উইথ দ্য কয়েল,
তাহলে সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল হবে 1 হেনরি। তার মানে ইফ 1 ওয়েবার অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ লিঙ্কড উইথ এ কয়েল ডিউ টু এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার পাসিং থ্রু দ্য কয়েল, the coefficient of self induction or self inductance of the coil will be 1 Henry। এটা হলো in terms of current and flux। কিন্তু যদি আমরা in terms of EMF and rate of change of current বলি তখন আমরা ইকুয়েশন E equals to L into di by dt কে ডিনোট করব। আমরা যদি di by dt equals to লিখি 1 ampere per second, E equals to যদি প্লেস করি 1 ভোল্ট, দেন L will be 1 হেনরি। তার মানে কি, যদি কোনো কয়েলে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড রেটে কারেন্ট চেঞ্জ হয় এবং তার জন্য যদি কয়েলে 1 ভোল্ট অফ ইএমএফ ইনডিউস হয় তাহলে আমরা কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুকে বলবো 1 হেনরি। তাহলে ডেফিনেশন অফ 1 হেনরি ইন টার্মস অফ ইনডিউসড ইএমএফ কি দাঁড়ালো? ইফ অ্যান ইএমএফ অফ 1 ভোল্ট ইজ ইনডিউসড ইন এ কয়েল when the rate of change of current through the coil is equal to 1 ampere per second, the self inductance of the coil is said to be 1 Henry। তাহলে আমরা হেনরিকে ডিফাইন করতে পারি আইদার ইন টার্মস অফ ফ্লাক্স কারেন্ট অর ইন টার্মস অফ ইনডিউসড ইএমএফ অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে পরে এদের যদি আমি ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? 1 হেনরি ইজ 1 ভোল্ট ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এটাকে রিঅ্যারেঞ্জ করে লেখা যাবে 1 ভোল্ট সেকেন্ড ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার। ভোল্ট সেকেন্ড মিনস ওয়েবার, সো বেসিক্যালি 1 হেনরি ইজ ইকুয়াল টু 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার। নাও রিমেম্বার 1 হেনরি ইজ এ লার্জ কোয়ান্টিটি, সেই জন্য আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে রিলেটিভলি স্মলার কোয়ান্টিটি নিয়ে ডিল করতে হবে। তাহলে রিলেটিভলি স্মলার কোয়ান্টিটি কি হবে? আইদার মিলি হেনরি অর মাইক্রো হেনরি। তাহলে আমরা মিলি হেনরি বলতে কি বলবো? 1 মিলি হেনরি ইজ নাথিং বাট 10 টু দি পাওয়ার -3 হেনরি। 1 মাইক্রো হেনরি ইজ নাথিং বাট 10 টু দি পাওয়ার -6 হেনরি। দিস আর দ্য রিলেটিভলি স্মলার ইউনিট বিকজ হেনরি ইজ ইটসেলফ এ ভেরি লার্জ ইউনিট। তাহলে বাকি রয়ে গেল ডাইমেনশন অফ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে ডাইমেনশন অফ সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে ডাইমেনশন অফ ফ্লাক্স বাই কারেন্ট, অর আমরা বলতে পারি ডাইমেনশন অফ ইএমএফ ডিভাইডেড বাই ডাইমেনশন অফ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। আমরা এখানে ফ্লাক্স আর কারেন্টের টার্মেই ডিফাইন করছি। ডাইমেনশন অফ ফ্লাক্স আমরা অলরেডি দেখেছি। ডাইমেনশন অফ ফ্লাক্স মিনস ডাইমেনশন অফ ফিল্ড ইন্টু ডাইমেনশন অফ এরিয়া ডিভাইডেড বাই ডাইমেনশন অফ কারেন্ট। Dimension of B means M1 L0 T minus 2 A minus 1 into L square, that is dimension of area divided by current A। তাহলে dimension of self inductance become L M1 L square T minus 2 A minus 2। This is the dimension of the self inductance। তাহলে self inductance in short কি দাঁড়ালো? Whenever there will be any change of current flowing through a coil, an EMF will be induced in a coil in a direction against the change of current। এই ফেনোমেননটাই হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকশন। তাহলে সেলফ ইন্ডাকশানের জন্য ইনডিউসড ইএমএফ সবসময় অপোজ করবে আইদার গ্রোথ অফ কারেন্ট or decay of current। That means the induced EMF will always try to oppose any change in current। এবারে আমরা ডিফাইন করব মিউচুয়াল ইন্ডাকশন অর মিউচুয়াল ইন্ডাকটেন্স। আমরা সেলফ ইন্ডাকশন বা সেলফ ইন্ডাকটেন্সের মধ্যে সিঙ্গল কয়েল নিয়ে ডিল করেছি। মিউচুয়াল ইন্ডাকশন বা মিউচুয়াল ইন্ডাকটেন্সকে আমাকে একটা পেয়ার অফ কয়েল নিয়ে ডিল করতে হবে। তাহলে এখানে কি হবে? একটা কয়েলে কারেন্ট ভ্যারি করবে, তার নিবারহুডে আরেকটা কয়েল থাকবে, সেই কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্স চেঞ্জ হবে, তার জন্য ইএমএফ ইনডিউসড হবে। এই ফেনোমেননটাকে আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকশন। তার মানে এখানে আমরা ইএমএফকে প্রডিউস করব বা ইএমএফকে ইনডিউস করব ইন এ সার্কিট যেখানে ওই সার্কিটে কোনো কারেন্ট ভ্যারি করবে না, কারেন্ট ভ্যারি করবে এর নেবারহুডে আরেকটা কোনো সার্কিটে। এইটাকেই আমরা বলছি মিউচুয়াল ইন্ডাকশন। তাহলে আমরা এই ফিগারটাকে কনসিডার করছি। এখানে দুটো ডিফারেন্ট কয়েল রয়েছে।
যে কয়েলের সঙ্গে ব্যাটারি কানেক্টেড থাকবে সেটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল, যার মধ্যে ইএমএফ ইনডিউস হবে বা যার মধ্যে আমরা ফ্লাক্সের চেঞ্জকে ক্যালকুলেট করব সেটাকে আমরা বলবো সেকেন্ডারি কয়েল। এটাকে আমরা কয়েল 1 কয়েল 2 দিয়েও বলতে পারি। আমরা প্রাইমারি কয়েলকে সবসময় বলবো কয়েল 1, সেকেন্ডারি কয়েলকে বলবো কয়েল 2। তাহলে আমরা এখানে কনসিডার করছি প্রাইমারি কয়েল, দ্যাট মিনস কয়েল 1-এ আমরা একটা কারেন্টকে সেট আপ করলাম I1, এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড পাস করবে কয়েল 2 দ্যাট ইজ সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে, তার জন্য সেকেন্ডারি কয়েলে ওই ইনস্ট্যান্টে একটা ফ্লাক্স ক্রিয়েটেড হবে। তাহলে আমরা যদি কনসিডার করি সেকেন্ডারি কয়েল বা সেকেন্ড কয়েলে নাম্বার অফ টার্নস হচ্ছে N2 এবং যদি টোটাল ফ্লাক্স ওই সেকেন্ডারি কয়েল হয় N2-5V2, তাহলে এই ফ্লাক্সটা ক্রিয়েটেড হচ্ছে কেন? তার কারণ এই ইনস্ট্যান্টে I1 কারেন্ট কয়েল 1 বা প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করছে। এবার আমরা অলরেডি কি দেখেছি যে ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ইন দ্য কয়েল। তাহলে আমরা কি বলতে পারি N2-5V2 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I1 or N2-5V2 is equal to some proportionality constant into I1। এখানে proportionality constantটাকে কি লেখা হয়েছে M(21)। তাহলে এই M(21)টা কি? এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কয়েল 2 উইথ রেসপেক্ট টু কয়েল 1। কয়েল 2 মানে হচ্ছে সেকেন্ডারি, কয়েল 1 মানে প্রাইমারি, তার মানে ইট ইজ নাথিং বাট মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ সেকেন্ডারি কয়েল উইথ রেসপেক্ট টু প্রাইমারি কয়েল। এর ভ্যালুটা, এই কনস্ট্যান্টের ভ্যালুটা ডিপেন্ড করে অন দ্য জিওমেট্রি অফ দ্য টু কয়েলস অ্যান্ড অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম ইন হুইচ দ্য টু কয়েলস আর কেপ্ট। এবার যদি আমরা কয়েল 1 বা প্রাইমারি কয়েলে কারেন্টকে চেঞ্জ করাই, তাহলে অটোমেটিক্যালি কয়েল 2 বা সেকেন্ডারি কয়েলের সঙ্গে কানেক্টেড ফ্লাক্স চেঞ্জ করবে। তার জন্য আমরা কি দেখব, সেকেন্ডারি কয়েলে একটা ইএমএফ ইনডিউস হবে। তাহলে সেই ইনডিউসড ইএমএফের এক্সপ্রেশনটা কি হবে? তাহলে যখনই আমরা কয়েল 1-এ কারেন্টকে চেঞ্জ করব উইথ টাইম, তখন আমরা প্রিভিয়াস ইকুয়েশনটাকে প্রিভিয়াস ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে ইনডিউসড ইএমএফ ইন কয়েল 2 কি দাঁড়াবে E2। E2টা হচ্ছে সেকেন্ড কয়েল বা সেকেন্ডারি কয়েল বলে আমি সাফিক্সে 2 ইউজ করছি। তাহলে E2 হবে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কড আপ উইথ দ্য কয়েল 2। তার মানে E2 হচ্ছে -d/dt অফ N2-5V2। এবার N2-5V2 এটা ভ্যালুটাই হচ্ছে নাথিং বাট d/dt অফ M21I1। তাহলে বেসিক্যালি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, E2 ইকুয়ালস টু -M21 N2 di1/dt। E2 ইকুয়ালস টু -M21 N2 di1/dt। এখানে নেগেটিভ সাইন কি ডিনোট করছে, যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে ইন কয়েল 2 অর সেকেন্ডারি কয়েল, সেটা সবসময় প্রাইমারি কয়েল অর কয়েল 1-এর কারেন্টের চেঞ্জকে অপোজ করার চেষ্টা করছে। এখানে I1 হচ্ছে কারেন্ট ইন কয়েল 1 অর প্রাইমারি কয়েল। তাহলে এখানে সেকেন্ড কয়েল বা সেকেন্ডারি কয়েলের ইনডিউসড ইএমএফ লেনজেস ল ওয়াইজ প্রাইমারি কয়েলে কারেন্টের চেঞ্জকে অপোজ করছে, এটাই আমাদের নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে। সরি, আমরা এই টোটালটাকে রিপিট করতে পারি অপোজিট সেন্সে। এবার যদি আমরা ব্যাটারিটাকে ইন্টারচেঞ্জ করি, তাহলে ব্যাটারিকে এবার যদি কানেক্ট করি কয়েল 2-এর সাথে, তাহলে পরে এবার কারেন্ট ফ্লো করবে কয়েল 2-তে, ফ্লাক্স কানেক্টেড হবে কয়েল 1-এ, কারেন্টকে চেঞ্জ করব কয়েল 2-তে, তার জন্য ফ্লাক্স চেঞ্জ হবে কয়েল 1-এ। তাহলে আমরা যদি নাম্বার অফ টার্নস ইন কয়েল 1 বলি N1, তাহলে এবার আমাদের ইকুয়েশনটা হবে N1-5V1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I2। তাহলে N1-5V1 হচ্ছে ফ্লাক্স কানেক্টেড উইথ কয়েল 1, I2 হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সেকেন্ড কয়েল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। তাহলে এবার ইকুয়াল সাইন দিয়ে লিখলে আমাদের M এর সাফিক্সে আসবে M12। তাহলে M12 হবে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কয়েল 1 উইথ রেসপেক্ট টু কয়েল 2। আবার যদি আমরা সেকেন্ড কয়েলে কারেন্টকে চেঞ্জ করাই, তাহলে পরেই ইনডিউসড ইএমএফ পাবো কয়েল 1-এ। তাহলে ইনডিউসড ইএমএফ ইন কয়েল 1 হবে কি E1 ইকুয়ালস টু ঠিক
আগের ইকুয়েশন ওয়াইজ মাইনাস ডি বাই ডিটি অফ এন ওয়ান ফাইভ ই ওয়ান। তাহলে এটা ইকুয়ালস টু কী দাঁড়াবে, ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এম ওয়ান টু এন ওয়ান ডিআই টু বাই ডিটি। তাহলে পরে আমরা ইকুয়েশানের লজিকগুলো সেম পাচ্ছি। বোথ কেসে কি দেখা যাচ্ছে, কারেন্ট ফ্লো করছে আইদার ইন কয়েল ওয়ান অর ইন কয়েল টু। যদি কারেন্ট কয়েল ওয়ানে ফ্লো করে, ফ্লাক্স কানেক্টেড হবে ইন কয়েল টু। কয়েল ওয়ানে কারেন্ট চেঞ্জ করবে উইথ টাইম, ইএমএফ উইল বি ইনডিউসড ইন কয়েল টু। এর রিভার্সটা কি, কারেন্ট ফ্লো করবে থ্রু কয়েল টু, ফ্লাক্স কানেক্টেড হবে উইথ কয়েল ওয়ান, কারেন্ট ইন কয়েল টু চেঞ্জ করবে, তার জন্য আমরা কি পাবো, ইএমএফ ইনডিউসড হবে কয়েল ওয়ানে। তাহলে আমরা এখানে দুটো কনস্ট্যান্ট পেলাম, এম ওয়ান টু এম টু ওয়ান। দেখা গেছে যে একটা পেয়ার অফ কয়েলের জন্য এম ওয়ান টু এম টু ওয়ান বোথ আর এক্স্যাক্টলি ইকুয়াল। যদি কয়েলগুলো সিমেট্রিক নাও থাকে তবুও এম ওয়ান টু এম টু ওয়ান সেম, তাহলে আমরা এদেরকে একটা কমন ভ্যালু এম অ্যাসাইন করতে পারি। তাহলে এই মিউচুয়াল ইন্ডাকটেন্স বেসিক্যালি কি ক্যারেক্টারাইজ করছে, ইট বেসিক্যালি ক্যারেক্টারাইজেস কমপ্লিটলি দ্য ইনডিউসড ইএমএফ ইন্টারাকশান বিটুইন কয়েল ওয়ান অ্যান্ড কয়েল টু। তাহলে ইকুয়েশান কি লিখতে পারি, আইদার ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এম এন ওয়ান ডিআই টু বাই ডিটি অর ই টু ইকুয়ালস টু মাইনাস এম এন টু ডিআই ওয়ান বাই ডিটি। তাহলে ওয়ানের সঙ্গে টু সবসময় লিঙ্কড আপ, এই জন্য এটাকে বলা হচ্ছে মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ। এবারে যদি আমাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্সের ডেফিনেশান কি, তাহলে আমরা কি করব, আমরা যে কোনো একটা ইকুয়েশানকে রেফার করব। আমরা যদি কনসিডার করি কারেন্ট ফ্লো করছে ইন কয়েল ওয়ান আর ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েটেড হচ্ছে ইন কয়েল টু, তাহলে একটা কন্ডিশান হবে। বা আমরা অন্যটাও কনসিডার করতে পারি কারেন্ট ফ্লো করছে ইন কয়েল টু, ফ্লাক্স কানেক্টেড হচ্ছে উইথ কয়েল ওয়ান। তার মানে আইদার আমরা লিখব আই ওয়ান ইকুয়ালস টু ওয়ান এন টু ফাইভ বি টু দেন উইল বি ইকুয়াল টু এম টু ওয়ান, অর আমরা লিখব আই টু ইকুয়ালস টু ওয়ান দেন এন ওয়ান ফাইভ বি ওয়ান উইল বি ইকুয়াল টু এম ওয়ান টু। তার মানে কোনো একটা কয়েলে ইউনিট কারেন্ট ফ্লো করার জন্য অন্য কয়েলে, নেবারহুডে যে কয়েলটা রয়েছে সেই কয়েলে যে অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড আপ হবে তার নিউমেরিক্যাল ভ্যালুই হচ্ছে এই কয়েল দুটোর মিউচুয়াল ইন্ডাকটেন্সের সঙ্গে সেম। তার মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েলস ইজ বেসিক্যালি নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ ওয়ান কয়েল হোয়েন এ ইউনিট কারেন্ট পাসেস থ্রু দ্য আদার। এবার যদি আমরা ইএমএফের টার্মে বলি, তাহলে ইএমএফের টার্মে আমরা একবার করব ডিআই ওয়ান ডিটি ইকুয়ালস টু ওয়ান, দেন মডিউলাস অফ ই টু উইল বি ইকুয়াল টু এম টু ওয়ান। যদি আমরা বলি ডিআই টু বাই ডিটি ইজ ইকুয়াল টু ওয়ান, দেন মডিউলাস অফ ই ওয়ান উইল বি ইকুয়াল টু এম ওয়ান টু। তাহলে পরে বেসিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা কয়েলে যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা হয় ইকুয়াল টু ইউনিট, তাহলে পরে অন্য কয়েলে যে অ্যামাউন্ট অফ ইএমএফ ইনডিউসড হবে সেই অ্যামাউন্ট অফ ইএমএফটা হবে নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ দ্যাট কয়েল উইথ রেসপেক্ট টু দ্য আদার। তাহলে এখানে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েলস ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনডিউসড ইএমএফ সেট আপ ইন ওয়ান কয়েল হোয়েন দ্য কারেন্ট ইন দ্য নেবারহুড কয়েল চেঞ্জেস অ্যাট দ্য রেট অফ ইউনিটি। তাহলে আমরা ইএমএফ রেট অফ চেঞ্জ অফ কারেন্টের টার্মেও আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সকে ডিফাইন করতে পারি, কারেন্ট এবং ফ্লাক্সের টার্মেও আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সকে ডিফাইন করতে পারি। এবার তাহলে আমাদের বাকি রয়ে গেল ইউনিট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্সের ইউনিটও হচ্ছে হেনরি, কারণ এখানে বেসিক্যালি সেলফ ইন্ডাকটেন্স বা মিউচুয়াল ইন্ডাকটেন্স যাই বলি না কেন, আমরা বেসিক্যালি ডিল করছি আইদার উইথ কারেন্ট অ্যান্ড ফ্লাক্স অর ইন বিটুইন ইএমএফ অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে আমরা কি বলবো, মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েলস ইজ ইকুয়াল টু ওয়ান হেনরি। কোন কন্ডিশনে, যদি কোনো একটা কয়েলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোর জন্য নেবারহুডের অন্য কয়েলে 1 ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড আপ হয়। অন্যরকমভাবে বললে কি বলবো, মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েলস ইজ ইকুয়াল টু 1 হেনরি। কখন, যদি
কোনো একটা কয়েলে 1 অ্যাম্পিয়ার/সেকেন্ড রেটে কারেন্ট চেঞ্জ হওয়ার জন্য নেবারহুডের কয়েলে 1 ভোল্ট অফ ইএমএফ ইনডিউসড হয়। তাহলে দুটো ডেফিনেশনের একটা কি হলো, মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েলস ইজ সেড টু বি 1 হেনরি when 1 Weber of magnetic flux is linked with one coil due to the flow of 1 ampere of current in the other coil in neighborhood, or mutual inductance of two coils is equal to 1 Henry when a rate of change of current of 1 ampere/second in one coil will induce an EMF of 1 volt in the other coil. Now আমরা এবার করব চ্যাপ্টারের লাস্ট পার্ট, সেটা হচ্ছে ইএমএফ ইনডিউসড ইন এ কয়েল রোটেটিং ইউনিফর্মলি ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে আমরা বলতে পারি জেনারেশন অফ অল্টারনেটিং কারেন্ট। এখানে একটা নর্থ আর সাউথ পোল রয়েছে, তার মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলার আর্মেচার রোটেট করছে উইথ সাম কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড। তাহলে আমরা কনসিডার করছি কয়েল অফ এন টার্নস অফ এরিয়া এ which is rotating inside a uniform magnetic field at a constant angular speed omega. এবার এরিয়া মিনস দেয়ার উইল অলওয়েজ বি অ্যান এরিয়া ভেক্টর। তাহলে আমরা কোনো একটা ইনস্ট্যান্টে কনসিডার করলাম দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন দ্য এরিয়া ভেক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যাজ থিটা, দেন হোয়াট উইল বি দ্য ইনডিউসড ইএমএফ অ্যাট দ্যাট পার্টিকুলার কন্ডিশন। নাও magnetic flux through that coil of n turns at any instant t is nothing but phi b is equal to n into b into a cos theta. এটা আমরা ফ্লাক্সের একদম ফার্স্ট পার্টে দেখেছিলাম। থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, সো বেসিক্যালি phi b ইজ ইকুয়াল টু এন বি এ কস ওমেগা টি। এই ফ্লাক্সটা যখনই আমরা কয়েলটাকে রোটেট করাবো, ফ্লাক্সটা চেঞ্জ করবে উইথ টাইম, বিকজ দ্য এরিয়া উইল চেঞ্জ উইথ টাইম। তাহলে আমাকে যদি ইনডিউসড ইএমএফ ক্যালকুলেট করতে হয় ইন দ্যাট রোটেটিং কয়েল, দেন উই নিড টু ডিফারেন্সিয়েট দিস phi b উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ইনডিউসড ইএমএফ ইন দ্য কয়েল হবে ই ইকুয়ালস টু মাইনাস অফ ডি phi b বাই ডিটি অ্যাকর্ডিং টু লেনজেস ল, এন বি এ এন নাম্বার অফ টার্নস, বি স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, এ এরিয়া অফ দ্য কয়েল। বোথ all these factors are constant for a given structure. তাহলে ডিফারেন্সিয়েশন হবে অনলি ডি বাই ডিটি অফ কস ওমেগা টি। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ ডিফারেন্সিয়েশন, দিস ইজ নাথিং বাট ওমেগা সাইন ওমেগা টি উইথ এ নেগেটিভ সাইন। তাহলে ইনডিউসড ইএমএফ ই ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। নাও যেটা আমি বলছিলাম এক্ষুনি, ফর এ গিভেন কয়েল n constant, b constant, a constant, and the coil is rotating with a constant angular speed omega. So n, b, a, omega, all these are constant factors. We can represent by them as E0. So basically, for a given coil, n, b, a, omega is constant. So the equation becomes E equals to E0 sin omega t. Omega means 2 pi f. So E is equal to E0 sin 2 pi ft. F means frequency. Frequency is equal to reciprocal of time period. So we can represent the induced EMF as E equals to E0 sin 2 pi small t by capital T. তাহলে ইকুয়েশন 18 ডিনোট করছে the EMF induced in that coil when the coil is rotating uniformly inside a uniform magnetic field. তাহলে আমরা ইনডিউসড ইএমএফ পেলাম। কিভাবে পেলাম? আইদার ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড অর ডিউ টু দ্য মোশন অফ কন্ডাক্টর ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা যদি জিস্ট করি, তাহলে আমরা কি দেখতে পেলাম, যখনই আমরা কোনো কয়েলের মধ্যে দিয়ে, কোনো সার্কিটের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করাতে পারলাম, তখনই আমরা দেখলাম সেই কয়েল বা সার্কিটের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হলো। ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট থেকে যদি কোনো কন্ডাক্টর সেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, আইদার ট্রান্সলেটারি মোশন এক্সিকিউট করছে বা রোটেটিং মোশন এক্সিকিউট করছে, রোটেশনাল মোশন এক্সিকিউট করছে, সে কেসেও আমরা দেখলাম ইএমএফ ইনডিউসড হচ্ছে। যদি আমরা কোনো কয়েলের মধ্যে কারেন্টকে চেঞ্জ করলাম,
সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইএমএফ ইনডিউসড হচ্ছে, কারণ কয়েলের মধ্যে কারেন্টের চেঞ্জ ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করছে, যেটা ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করছে। তাহলে আন্ডারলাইং প্রিন্সিপাল অফ অল দিজ এক্সপেরিমেন্টস হলো কিছুই নয়, সেটা হচ্ছে যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সঙ্গে ভ্যারি করবে ততক্ষণ অবধি আমরা একটা ইএমএফকে ইনডিউস করতে পারবো কয়েল বা সার্কিটে। এটাই হচ্ছে আন্ডারলাইং প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। থ্যাংক ইউ।